আজ মুর্শিদাবাদে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এরকমটা যে হতে পারে, মুর্শিদাবাদে যে আগুন জ্বলবে, বিক্ষোভ, সন্ত্রাস, হিংসাত্মক পরিস্থিতি তৈরি হবে, সেটা প্রশাসন আগে থেকে বুঝতেই পারেনি, তারা জানতোই না। এমন কথা যদি আজ প্রশাসনের তরফ থেকে সামনে রাখা হয়, তাহলে বলতে হবে তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। কারণ মুর্শিদাবাদ রিপিট অফেন্ডার। মুর্শিদাবাদে বারবার একটা প্যাটার্ন দেখতে পাওয়া যায়, বারবার সেখানে একটা বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়, সন্ত্রাস, হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয় এবং বারবার প্রশাসনের তরফ থেকে এগিয়ে এসে বলা হয় এবারে যে এমনটা হবে সেটা তো আমরা আগে থেকে বুঝতেই পারিনি, আমরা কি করে আগে থেকে কিছু করব। এখন আমরা সমস্ত রকম পদক্ষেপ নিচ্ছি, সব রকম ভাবে সাহায্য করছি। বারবার এই মুর্শিদাবাদেই যখন এই রকম পরিস্থিতি তৈরি হয়, তারপরে সরকারের তরফ থেকে চেষ্টা করা হয় কি করে মুখ বন্ধ করা যাবে, কি করে বিষয়টা যাতে না ছড়িয়ে যায় সেটা দেখা যাবে। কিন্তু এই পরিস্থিতি আবার যাতে তৈরি না হয় বা সেই সময় কোনো প্রোঅ্যাক্টিভ ডিসিশন, প্রোঅ্যাক্টিভ অ্যাকশন প্রশাসনের তরফ থেকে কিন্তু দেখতে পাওয়া যায় না। আজ মুর্শিদাবাদের এমন পরিস্থিতি যে সেখানে প্রচুর মানুষজন রীতিমতো হাহাকার করছেন, এমন সন্ত্রাসের মধ্যে দিয়ে তারা গেছেন, এতটাই ভয় বা আতঙ্কের মধ্যে দিয়ে তারা গেছেন যে নিজের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তারা। এই মুহূর্তে জানা যাচ্ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান সহ বেশ কিছু এলাকা থেকে 500রও বেশি পরিবার তাদের বাড়ি ঘর জমি সমস্ত কিছু ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তারা নদী পেরিয়ে মালদায় গিয়ে আশ্রয় নিয়েছেন। মালদার বৈষ্ণবনগর পারলাল হাই স্কুলে তারা উঠেছেন এবং সেখানেই গড়ে উঠেছে অস্থায়ী ত্রাণ শিবির। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে নিজের সাধের জমি বাড়ি সমস্ত কিছু ছেড়ে দিয়ে নদী পেরিয়ে তাদের পাশের জেলায় গিয়ে আশ্রয় নিতে হয়েছে। সেখানে একজন দুর্গত যেমন বলছেন, আমাদের আর কিচ্ছু পড়ে নেই, কিচ্ছু বেঁচে নেই, বাড়ি ঘর ভেঙে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, আসবাবপত্রে আগুন লাগিয়ে দিয়েছে, টাকা পয়সা সোনার গয়না যা ছিল সব লুট করে নিয়ে চলে গেছে, আমাদের গরু এবং অন্যান্য যে গৃহপালিত পশু ছিল সেগুলোও নিয়ে চলে গেছে। আরেকজন দুর্গত বলছেন, আমরা তো বাংলাদেশি নই, আমরা তো ভারতেরই লোক, ভারতেই যদি এই অবস্থা হয় তাহলে এবার আমরা যাব কোথায়? আমাদের ট্যাঙ্কের জলে পর্যন্ত বিষ মিশিয়ে দিয়েছে। এবার দেখুন, ট্যাঙ্কের জলে বিষ মেশানোর এই অভিযোগের মধ্যে কতটা সততা আছে জানা নেই, কিন্তু একটা বিষয়ে 100% সততা রয়েছে, আর সেটা হচ্ছে এই মানুষগুলো সন্ত্রাসের শিকার। এই মুহূর্তে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং এতটাই যে তারা নিজেদের ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশাসন কি বলছেন? শামশেরগঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার বলছেন, অশান্তির কারণে যাদের ঘর ছাড়তে হয়েছে আমরা সব রকমভাবে তাদের পাশে রয়েছি, সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছি। তারা যদি ঘরে ফিরতে চান তাহলে তাদের যা যা সাহায্য করতে হবে সমস্ত সাহায্য নিয়ে আমরা প্রস্তুত রয়েছি। আবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এখন, কিন্তু তাই যদি হবে তাহলে যারা এইভাবে আতঙ্কে ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, যারা হাহাকার করছেন, তারা এই মুহূর্তে নিজেদের ঘরে আবার ফিরতে চাইছেন না কেন? সেই সাহসটা তারা এই মুহূর্তে পাচ্ছেন না কেন? তারই সঙ্গে জানা যাচ্ছে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আর শুধু মুর্শিদাবাদ নয়, মালদা এবং বীরভূমের কিছু জায়গাতেও কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। যে রাজ্য সর্বক্ষণ আমি অন্য সকল রাজ্যর থেকে আলাদা বলে চিৎকার করে, সেই রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়াটা শেষ কয়েক বছরে একেবারে মুড়িমুড়কির মতো হয়ে গেছে। এবং এই ছোট্ট একটা রাস্তা দিয়ে যদি আপনি হাঁটেন তাহলেই কিন্তু আপনি সেই প্রশ্নের উত্তরগুলো পাবেন যে কেন বারবার মুর্শিদাবাদে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, কি লুকানোর জন্য, কি বেরিয়ে পড়ার ভয়ে বারবার মুর্শিদাবাদে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়। এবং দ্বিতীয় প্রশ্ন, কি কারণে এখনো পর্যন্ত আতঙ্কিত যারা ঘর ছেড়ে চলে এসেছেন তারা হাহাকার করছেন কিন্তু নিজেদের ঘরে ফিরতে পারছেন না, সেই সাহসটা পাচ্ছেন না। চলে আসুন 2019-এ। সেই সময় সিএ এনআরসির বিরোধিতা করে চারিদিকে বিক্ষোভ হচ্ছে, মিছিল হচ্ছে, অনেক কিছু হচ্ছে। গোটা দেশে তো বটেই, পশ্চিমবঙ্গেও অনেক জায়গা থেকে মিছিল বেরিয়েছিল, বড় বড় মিছিল, কলকাতার রাজপথে বড় বড় সিএ বিরোধী মিছিল বেরিয়েছিল। এবার এই সিএ ভালো না খারাপ সেই কথাতে আমি যাচ্ছি না, সেই খেজুরে আজ আমি যাচ্ছি না। সেই সমস্ত বিল টিল পাশ হয়ে গেছে, সেই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, কিন্তু প্রতিবাদ মিছিলের কথা বলছি, প্রতিবাদে যে বিক্ষোভ দেখানো হচ্ছে তার কথা বলছি। পশ্চিমবঙ্গে সেই সময় প্রচুর পরিমাণে এই সমস্ত মিছিল বেরোতে শুরু করলো। কোথায় পরিস্থিতি উত্তপ্ত হলো? উত্তপ্ত হলো মুর্শিদাবাদে।
এতগুলো জায়গা থেকে মিছিল বেরোচ্ছে, এত কিছু হচ্ছে, পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গেল মুর্শিদাবাদে এই সিএএ কে কেন্দ্র করে, সিএএ এর বিরোধিতা করতে গিয়ে। এবং সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার আবেদন করলেন যে আমরা এর বিরোধিতা করব, আমরা মিছিল করব, কিন্তু এইভাবে নয়, শান্তিপূর্ণভাবে সমস্ত কিছু আমরা করব। সেই কথায় কেউ কোনো পাত্তাই দিলেন না। মুর্শিদাবাদে পরিস্থিতি উত্তপ্ত হলো এবং প্রশাসনের তরফ থেকে তখন কি বলা হলো, এতটা যে হাতের বাইরে গোটা জিনিসটা চলে যাবে আমরা তো বুঝতেই পারিনি। এবং তারপরে সমাধান হিসেবে প্রশাসনের তরফ থেকে কোন পদক্ষেপ সামনে রাখা হলো, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলো, যাতে ওখানে কি হচ্ছে না হচ্ছে সেগুলো বাইরে বেরোতে না পারে। ইন্টারনেট পরিষেবা বন্ধ। আবার আপনি চলে আসুন 2022-এ, নূপুর শর্মার মন্তব্য ঘিরে চারিদিকে বিক্ষোভ, নানা রকম ঝামেলা। এবার সেই সময় ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিশেষ করে মুর্শিদাবাদে যে একটা ভোলাটাইল পরিস্থিতি তৈরি হতে পারে, একটা খুব ঝামেলা গন্ডগোল হতে পারে, সেটা কি প্রশাসনের কাছে আগে থেকে খবর ছিল না? তারা কি প্রোঅ্যাক্টিভ একটা ডিসিশন, একটা প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নিতে পারতো না সেখানে আগে থেকে, যাতে এটা না হয়? হাওড়াতে প্রথমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো, সেটা দেখার পরেও প্রশাসনের তরফ থেকে মনে হলো না যে মুর্শিদাবাদে আলাদা করে আমাদের একটা অ্যাকশন নেওয়া উচিত, আগে থেকে কিছু একটা করে রাখা উচিত। হাওড়ায় পরিস্থিতি উত্তপ্ত হলো, তার প্রতিক্রিয়াতে দেখা গেল ফেসবুক পোস্ট একটা, সেই ফেসবুক পোস্টের প্রতিক্রিয়াতে দেখা গেল মুর্শিদাবাদের পরিস্থিতি উত্তপ্ত হলো। আপনি ভাবুন এই জায়গাটা কতটা ভোলাটাইল, যে একটা ফেসবুক পোস্ট থেকে সেখানে আগুন লেগে গেল, বিক্ষোভের পরিস্থিতি, পুলিশকে আক্রান্ত হতে হলো। এবং প্রত্যেকবার দেখা যায় পাবলিক প্রপার্টি নষ্ট হয়, পাবলিক প্রপার্টি, সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়। সেই বিক্ষোভ, সেই আগুন, এবং 2022-এও প্রশাসনের তরফ থেকে সমাধান হিসেবে কোন পদক্ষেপকে এগিয়ে দেওয়া হলো, ঘটনা ঘটে যাওয়ার পরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলো, যাতে সেখানে যা হচ্ছে সেটা চারপাশে আর কেউ জানতে না পারেন, কোথাও ছড়িয়ে না পড়ে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলো এবং বলা হলো এরকম যে হবে আমরা তো আগে থেকে বুঝতেই পারিনি। আবারও একই ঘটনা চলে আসুন 2024-এ, কয়েক মাস আগের ঘটনা, নিশ্চয়ই আপনাদের সকলেরই স্মরণে রয়েছে। নভেম্বর মাসের ঘটনা 2024-এর, কার্তিক পুজোর সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল মুর্শিদাবাদে, আবারও সেই বিক্ষোভ, সন্ত্রাসের আগুন, এবং সেই এলাকায় একেবারে দাবানলের মতো আগুন কিন্তু চারপাশে ছড়িয়ে পড়ে। আর এই ঘটনার সূত্রপাত হয়েছিল একটি প্যান্ডেল থেকে, একজন কোনো ব্যক্তির অপকর্মের জন্য একটি কুমন্তব্য সেটা সামনে রাখা হয়েছিল, সেখান থেকে কিন্তু এই পরিস্থিতি উত্তপ্ত হয়। একজন স্থানীয় কাউন্সিলর বা পুলিশ যদি সেখানে গিয়ে পদক্ষেপ করত, তাহলেই কিন্তু এত বড় পরিস্থিতি তৈরি হতো না। যে অপকর্ম করেছে তাকে আইসোলেট করে, চিহ্নিত করে, তখনই প্রশাসন যদি তার বিরুদ্ধে পদক্ষেপ করত, এত বড় ঘটনা ঘটতই না। কিন্তু ঘটলো, সেই আবারও চারিদিকে হিংসাত্মক পরিস্থিতি, একেবারে যা তা বিতিকিচ্ছিরি অবস্থা। এবং তারপর আবারও প্রশাসনের তরফ থেকে কি করা হলো, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলো এবং বলা হলো এইরকম একটা পরিস্থিতি যে হতে পারে সে তো আমরা বুঝতেই পারিনি। আর এইবারে যে মুর্শিদাবাদে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে, তার কারণ হিসেবে প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে, এইবার বলা হচ্ছে যেহেতু বাইরের রাজ্যে লোকজন গুজব ছড়াচ্ছেন, কোনো কিছু না জেনে বাইরের রাজ্য থেকে এই ঘটনাগুলো সম্পর্কে গুজব ছড়ানো হচ্ছে, সেই গুজব বন্ধ করতেই উপদ্রুত এলাকাগুলোতে ইন্টারনেট বন্ধ রাখা হচ্ছে। অর্থাৎ আমাদের রাজ্য প্রশাসনের বক্তব্য, বাইরে থেকে গুজব বা মিথ্যে কথা যাতে ভেতরে না ঢোকে, সেই জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যদিও বিরোধীরা বলছেন বিষয়টা মোটেই তা নয়, আসলে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে মুখ বন্ধ করার জন্য, ভেতরের খবর যাতে বাইরে না বেরোয় সেই কারণে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। দেখুন বিষয়টা হচ্ছে, মুর্শিদাবাদ শুধুমাত্র যে রিপিট অফেন্ডার তা কিন্তু নয়। যে কথাটা আমি এর আগেও আপনাদের বারবার মনে করিয়ে দিয়েছি, যে মুর্শিদাবাদে সাংসদ থেকে শুরু করে কাউন্সিলর পর্যন্ত জনপ্রতিনিধিরা কিন্তু সকলে তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ শাসক দলের অন্তর্গত। কাজেই এখানে শুধুমাত্র যে প্রশাসন কোলাপস করছে তা নয়, তৃণমূল কংগ্রেসও কোলাপস করছে। এখানে যদি এইরকমভাবে বিক্ষোভ ছড়ায়, সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়, তার মানে হয় সবাই সেখানে দেখেও না দেখার ভান করছে, আর না হলে জনপ্রতিনিধিরা সরাসরি এগুলো সমর্থন করছেন এবং ইন্ধন যোগাচ্ছেন। তারপর যখন পরিস্থিতি একেবারে বিতিকিচ্ছিরি হয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সমস্তটা, তখন তারা হাত তুলে দিয়ে বলছেন এখন তো আমাদের হাতে কিছুই নেই, সমস্তটা আমাদের কন্ট্রোলের বাইরে বেরিয়ে গেছে। এবং এত কিছুর পরেও সেই জনপ্রতিনিধি, সেই নেতা, তারা কি থামছেন? সম্প্রতি এই ঘটনা ঘটেছে, এই এখন যা পরিস্থিতি চলছে তার মধ্যে একদিন আগে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ বাপি হালদার, তিনি এই মন্তব্য করছেন একেবারে পাবলিকের সামনে খোলাখুলি, যে ওয়াকফ সম্পত্তির দিকে কেউ যদি চোখ তুলে তাকায় তাহলে তার চোখ উপড়ে নেবেন, হাত ভেঙে দেবেন। তিনি এক্স্যাক্টলি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতদিন আছে ততদিন আপনার বাপ দাদাদের কবরস্থান রক্ষার দায়িত্ব শুধুমাত্র আপনাদের নয়, আমাদেরও বটে। ওয়াকফ সম্পত্তি
কারো বাপের সম্পত্তি নয়। ওয়াকফ সম্পত্তি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে তাদের চোখ উপড়ে নেবেন, হাত ভেঙে দেবেন। তাহলে এখন যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে চলছে, যেখানে আমাদের রাজ্য পুলিশের ডিজি বলছেন যে সবকিছু নিয়ন্ত্রণে আছে, অথচ দেখা যাচ্ছে এতগুলো মানুষ সেখানে হাহাকার করে ঘর ছেড়ে পালিয়ে গেছেন এবং ঘরে ফিরে আসার সাহসটা পর্যন্ত পাচ্ছেন না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শাসক দলের একজন নির্বাচিত জনপ্রতিনিধি যদি এইরকম কথা বলেন, যেটা একদম সরাসরি প্ররোচনার শামিল, সেখানেও যদি দেখা যায় যে পুলিশ প্রশাসন পদক্ষেপ করছে না, কোনো রকম কোনো প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নেওয়া হচ্ছে না, তাহলে আর কবে নেওয়া হবে সেই অ্যাকশন? এবং এখানেও খেয়াল করে দেখুন যে কথাটা আমি আগের পর্বেও বারবার বলেছি, সমস্ত কিছু ছেড়ে দিয়ে এখন বলা হচ্ছে তোমাদের কবরস্থান রক্ষা করব আমরা। মানে ওয়াকফ সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি, সেগুলো দখল করে নেতারা বসে রয়েছেন। শাসক দলের সঙ্গে তারা যুক্ত হতে পারেন, তারা মুসলিম নেতা হতে পারেন, তারা সমস্ত কিছু জবরদখল করে বসে রয়েছেন। দিনের পর দিন তারা সেগুলোকে ভোগ করে চলেছেন, সেগুলো দখল হয়ে গেছে, সেই নিয়ে কিছু নেই। এখন কি বলে ভয় দেখানো হচ্ছে? তোমাদের কবরস্থান কেড়ে নেবে। তোমাদের কবরস্থান কে রক্ষা করবে? আমরা রক্ষা করব। এই কথাটা বলে এখন ভয় দেখানো হচ্ছে। এবং গরিব মুসলিমদের এই কবরস্থান রক্ষা করার কি সুন্দর ছিরি, সেইটা একটু আপনাদের সামনে তুলে ধরি। এখন তো কথা হচ্ছে মুর্শিদাবাদ নিয়ে, নিশ্চয়ই মুর্শিদাবাদেরই সমস্ত কবরস্থান রক্ষা করার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা একেবারে উঠে পড়ে লাগবেন। তো সেখানে তারা কি সুন্দর রক্ষা করছেন এই গরিব মুসলিমদের কবরস্থান, অন্যান্য ওয়াকফ সম্পত্তি, তার একটা ছিরি আপনাদের সামনে তুলে ধরছি। এবং আমি দেখে দেখে সমস্ত পরিসংখ্যান আপনাদের পড়ে শোনাচ্ছি, যাতে কোথাও কোনো নাম বা পরিসংখ্যান বা সংখ্যায় ভুল না হয়। আমি লিঙ্কও দিয়ে রাখবো, আপনারা নিজেরাও গিয়ে সেগুলো পড়ে নিতে পারেন। মুর্শিদাবাদের কথায় বলা হচ্ছে, প্রশাসন সূত্রের দাবি মুর্শিদাবাদে মোট ওয়াকফ সম্পত্তি রয়েছে প্রায় 4,500। এই সম্পত্তির বেশিরভাগ কৃষিজমি, তবে তার মধ্যে 550টি বেদখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। স্থানীয় স্তরে প্রভাবশালীরা সেই সম্পত্তি দখলে রেখেছেন, অভিযোগ এমনটাই। প্রভাবশালীরা এই সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছেন মুর্শিদাবাদে। আবারও মনে করিয়ে দিই, টপ টু বটম সেখানে জনপ্রতিনিধিরা কিন্তু রয়েছেন তৃণমূল কংগ্রেসের এবং সমস্ত ক্ষমতা তৃণমূল কংগ্রেসের হাতে। এরপরে শুনুন, ইমাম মুয়াজ্জিমদের একটি সংগঠনের রাজ্য সম্পাদক আব্দুর রজ্জাক বলছেন, মুর্শিদাবাদে প্রচুর ওয়াকফ সম্পত্তি রয়েছে, এর অনেক অংশই বেদখল হয়ে গিয়েছে। যে যখন ক্ষমতায় থেকেছে ওয়াকফ সম্পত্তি হাতিয়েছে। জবরদখল হওয়া সেই সব সম্পত্তি ফেরাতে তৎপর হোক রাজ্য সরকার, তার সুষ্ঠু রক্ষণাবেক্ষণ হোক। 2011 থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। মুর্শিদাবাদের মতো একটি জায়গা যেখানে তৃণমূল কংগ্রেসের এত মুসলিম ভোট রয়েছে এবং সেই মুসলিমদের সম্পত্তি, তাদের জীবন রক্ষা করার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা আকুল হয়ে পড়ছেন। তাহলে এই সম্পত্তি কি করে জবরদখল হলো? এমন একটা জায়গা যেখানে সমস্ত ক্ষমতা তৃণমূলের হাতে, সেখানে কোন প্রভাবশালীরা, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছাড়া কোনো প্রভাবশালী এই সমস্ত সম্পত্তি জবরদখল করতে পারেন? এটা কি হতে পারে? আদৌ সম্ভব? এরপরে দেখুন, ইমাম মুয়াজ্জিমদের আরেকটি সংগঠনের রাজ্য সম্পাদক নিজামুদ্দিনের দাবি, কম বেশি প্রায় 1 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি রয়েছে মুর্শিদাবাদে। সে সম্পত্তি উদ্ধারে গা কোথায় সরকারের? সরকার সে কাজে সদিচ্ছা না দেখালে ক্ষোভ বাড়বে। এবং তারই সঙ্গে শামশেরগঞ্জের ইমাম মুয়াজ্জিম সংগঠনের নেতা নুরুল ইসলাম বলছেন, ওয়াকফের কোটি টাকার সম্পত্তি যারা 100 টাকা ভাড়ায় ভোগ করছেন তাদের চিহ্নিত করে আইনের পথে উদ্ধার করতে হবে। জাস্ট আগের পর্বে আমি আপনাদের বলেছিলাম যে কিভাবে প্রভাবশালীরা বা মুসলিম নেতারা কিভাবে এই ওয়াকফ সম্পত্তি ভোগ দখল করেছেন, জবরদখল করে রেখে দিয়েছেন নিজেদের কাছে, এবং কিভাবে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তি 100 টাকা ভাড়ায় তারা ভোগ করছেন, বাকি টাকা পয়সা ব্যাকহ্যান্ডে কালো টাকা হয়ে ওই পকেটের মধ্যে ঢুকে যাচ্ছে কাটমানি হয়ে। এবং এখানে সবথেকে মজার বিষয়টা দেখুন, তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান তিনিও মেনে নিয়েছেন যে ওয়াকফ সম্পত্তি জবরদখল হয়েছে এবং সেই ওয়াকফ সম্পত্তি দখলের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কারুর যে কোনো ভূমিকা নেই এমনটাও নয়। তার মানে ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য এই মুহূর্তে এইরকম উত্তপ্ত অগ্নিগর্ভ পরিস্থিতি। সম্পত্তি রক্ষা করতে চাইছেন কারা? তৃণমূল কংগ্রেস। সম্পত্তি দখল করে রেখেছেন কারা? তৃণমূল কংগ্রেস। আগুন জ্বালাচ্ছে কারা? মুসলিমরা। আর মরছেন কারা? সাধারণ গরিব হিন্দুরা। কি অসাধারণ ওয়াকফ সম্পত্তি রক্ষা করা হচ্ছে, কবরস্থান রক্ষা করার কি সুন্দর ছিরি একবার দেখুন। মানে কবরস্থান রক্ষা করা হচ্ছে নাকি কবরস্থানে পাঠানোর প্রয়াস করা হচ্ছে আপনি বুঝতেই পারবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।